আমি ওই স্লোগানটা দিয়েই আপনার ব্যাখ্যাটা শুনতে চাই, বিশ্লেষণটুকু, যে কেন এমন স্লোগান, মাত্র একটি সরকারের 5 মাস বয়স, এর মধ্যেই যদি এই স্লোগান শুনতে হয় যে খাম্বা আছে বিদ্যুৎ নাই, চুলা আছে গ্যাস নাই, কেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ মারুফ ভাই, আপনার দর্শক শ্রোতাদের। আসলে ব্যাপারটি হয়েছে যে একজনের একটা হচ্ছে ভিশন অ্যান্ড মিশন, আপনার পরিকল্পনা দরকার, ভিশন মিশন থাকা দরকার, তার সঙ্গে পরিকল্পনা থাকা দরকার, এবং সেইটা দূরদর্শী পরিকল্পনা থাকা দরকার। আপনারা বলে না আমরা পঞ্চবার্ষিক পরিকল্পনা যেটাকে বলি, আপনি যদি এই পরিকল্পনা সঠিকভাবে না করেন এবং পরিকল্পনার সঙ্গে সঙ্গে শুধু পরিকল্পনা করতে হলে হবে না, এইটার সঙ্গে আনুষঙ্গিক যে জিনিসগুলো আছে, অর্থ যোগান দেওয়া, তার সঙ্গে কমিউনিকেশন করা, এবং এইগুলো একটার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কেন আপনার স্লোগানটা খাম্বাসে বিদ্যুৎ, আপনি এটা 2001 থেকে 2006কে 7কে মনে করিয়ে দেয়। কারণ তখন তারেক রহমান সাহেব একটা কথা বলেছিলেন, কোট, আপনারা সন্ধ্যায়ও বিদ্যুৎ চাবেন ঘরে, আবার মলে যাবেন, এইটা সম্ভব না, কেউ দিতে পারবে না, করতে পারবে না, আনকোট। বাংলাদেশের জনসংখ্যা তখন ছিল মাত্র 14 কোটি। বঙ্গবন্ধু কন্যা যখন ক্ষমতা নেন 14 কোটি, এবং এই 14 কোটির মাত্র 47% মানুষ বিদ্যুতের আওতায় ছিল। একটা হচ্ছে শর্ট টার্ম পরিকল্পনা, একটা হচ্ছে লং টার্ম পরিকল্পনা করতে হবে, স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এই পরিকল্পনার মাধ্যমে একটা দেশের অগ্রগতি আসবে। কারণ হচ্ছে যে বিদ্যুৎ এবং জ্বালানির সঙ্গে অর্থনীতির একটা যোগসূত্র আছে। বিদ্যুৎ প্রতিটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দেশে তার বিদ্যুৎকে ডাইভার্সিফাই করা হয়েছে, এবং বঙ্গবন্ধু কন্যা সেই ডাইভার্সিফিকেশন করেছিলেন। আপনার মনে থাকার কথা, এর আগের একটা অনুষ্ঠানে আমি বলেছিলাম যে বঙ্গবন্ধু কন্যা যে পরিকল্পনা ছিল, তাকে 2026 সালের ভিতর 5,500 মেগাওয়াট বিদ্যুৎ রিনিউয়েবল এনার্জি গ্রিডে আসার কথা ছিল। সেই পরিকল্পনা, সেই কার্যক্রমটা বন্ধ করে দিয়েছিল এই খুনি ইনুস, মবের জনক ইনুস। তারপরে এই পরিকল্পনার জন্য এইটা আসে না। এখন আমাদের জ্বালানির, আমাদের বিদ্যুতের একটা বড় অংশ আসে আমাদের এই তেল ব্যবহার করা হয়, যা ফার্নেস অয়েল বলে। ফার্নেস অয়েলটা ব্যবহার করা হয় এই বিদ্যুৎ উৎপাদনের জন্য। ফার্নেস অয়েল দিয়ে হিট উৎপাদন করা হয়, হিট থেকে স্টিম আসে, স্টিম থেকে টারবাইন রান করে, তারপরে সেইখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয়। টারবাইনটা জেনারেটর রান করে, তারপরে বিদ্যুৎ উৎপাদন হয়। আমি ডিটেলে যাচ্ছি না। এখন এই যেহেতু যুদ্ধ, এখন ইরান এবং যুক্তরাষ্ট্র বা যেখানকার বলেন যুদ্ধ, এই যুদ্ধের জন্য তারা এই যুদ্ধের দোহাই দিচ্ছে। এখন আমি একটু কাউন্টার আর্গুমেন্টে যাই। আমাদের পৃথিবীতে, সারা পৃথিবী জুড়ে প্যান্ডেমিক ছিল, 1 নাম্বার। 2 নাম্বার, এর আগে যুদ্ধ ছিল, ইরান যুদ্ধ ছিল, লিবিয়াতে ছিল, তারপরে আপনার মধ্যপ্রাচ্যে অন্য অন্য জায়গায় যুদ্ধ, তো তারপরে আপনার ইউক্রেন যুদ্ধ ছিল। তখন যুদ্ধ ছিল, তখন তো আমাদের এই সমস্যা ছিল না, কারণ আমাদের একজন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছিলেন, যার জন্য এই সমস্যাটা আমরা অনুধাবন করে নিই। শি ইজ এ মাস্টার অফ, যে একটা সমস্যার সমাধান করে দিতে পারবেন। সমস্যা আসবে, কিন্তু এই সমস্যাগুলো কিভাবে সমাধান করতে হবে সেইগুলি উনি জানতেন। আমাদের একজন বিদ্যুৎ উপদেষ্টা ছিলেন তৌফিক এলাহি, ভদ্রলোকের কথা না বললেই নয়। বীর মুক্তিযোদ্ধা, এই মেহেরপুরে তখন উনি এসডিও ছিলেন, উনি সিএসপি অফিসার ছিলেন, সচিব ছিলেন, পরবর্তীতে বঙ্গবন্ধু কন্যার বিদ্যুৎ উপদেষ্টা ছিলেন। ওনার নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যা বিদ্যুৎ ক্ষেত্রে যে সাফল্য দিয়েছেন, সেই সাফল্য ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। 4,000 না 4,500 মেগাওয়াট থেকে 35,000 মেগাওয়াটে নিয়ে গেছেন। আবার অনেকে, এবং এই যে আপনি কোল প্ল্যান্ট আছে, কোল প্ল্যান্ট করা হয়েছে, আপনার কোলের তো যোগান দিতে হবে, এই যোগানটা দিতেন বিদ্যুৎ মন্ত্রণালয়, এই ফার্নেস অয়েলটা দিতেন বিদ্যুৎ মন্ত্রণালয়। এখন কোত্থেকে আনবেন, সেই দায়িত্বটা সরকারের। সরকার ব্যর্থ এই ব্যাপারে, যার জন্য মানুষের এই হাহাকারগুলি দেখছেন। সরকার এই, আমি কথা বলেছি প্রাইভেট সেক্টরে যেসব পাওয়ার প্ল্যান্টগুলি রান করা হয়, তারা বলছে সরকার এইগুলি দিতে ব্যর্থ হচ্ছে, যার জন্য তাদের অনেক পাওয়ার প্ল্যান্ট রান করতে পারছে না।
তেমনি একইভাবে গ্যাসের সমস্যা আপনার মনে থাকার কথা 2001 থেকে 2006 পর্যন্ত এই বিএনপি জামাত জোটই ক্ষমতায় ছিল, তখন এদের বেগম জিয়ার যিনি জ্বালানি উপদেষ্টা ছিলেন এই প্রথম আলোর আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান এবং প্রতিমন্ত্রীর পদমর্যাদায়, তখন তিনি একটা গোলামি চুক্তি করেছিলেন ইন্ডিয়ার সঙ্গে যে টাটাকে 20 বছরের নিরবচ্ছিন্ন গ্যাস দেবেন। বঙ্গবন্ধু কন্যা তখন জনগণকে নিয়ে মাঠে নেমেছিলেন, বলছিলেন আগে 50 বছরের রিজার্ভ রাখতে হবে এবং জনগণের অধিকার নিশ্চিত করতে হবে, তারপরে আপনি জ্বালানি দিতে পারবেন। যার জন্য এই সরকার ব্যর্থ এবং মাহমুদুর রহমান অনেক কথা বলছে। মাহমুদুর রহমানের মতো গোলামি চুক্তি বাংলাদেশের ইতিহাসে এবং বিএনপি জামাতের মতো গোলামি চুক্তি আর কেউ করে নাই। আমি প্রমাণ সহ দেখাই দিব। 80 সালে ইন্দিরা এবং জিয়া গোলামি চুক্তি হয়েছে, এরপরে মাহমুদুর মিটিং করেছে, কিন্তু কোনোদিন এই পর্যন্ত তারা ফারাক্কার পানির ব্যাপারে কথা বলেনি, তিস্তার ব্যাপারে কথা বলেনি, কোনোদিন কখনো না, দেখাতে পারবেন না। সুতরাং তারা সব সারা জীবন একটা গোলামি চুক্তি করেছে। সুতরাং এই সরকারের যেমন পরিকল্পনায় ব্যর্থ, তারা আপনার যে দুর্যোগ মোকাবেলায়ও ব্যর্থ, সেটার প্রমাণ। যার জন্য এখন এই আমার প্ল্যান্ট আছে, কিন্তু আপনি যে ফিউলটা যে ফার্নেস অয়েলটা সাপ্লাই দেওয়া দরকার সেটা দিতে পারছেন না, আপনি কোল আমদানি করতে পারছেন, আপনি যেখান থেকে আনলে কম দামে পাবেন সেইটা পাচ্ছেন না। সে আপনার আমাদের সঙ্গে দীর্ঘমেয়াদী একটা এলএনজি চুক্তি ছিল কাতারের সঙ্গে, সেখান থেকে কম দামে কিনতে পারতাম, সেটা আমরা না আনে আমরা অন্য জায়গা থেকে আনছি। আপনি যদি এখন কানাডা থেকে আনেন অন্য জায়গা, সেখান থেকে দাম বেশি পড়বে, 1 নাম্বার দাম বেশি পড়বে, 2 নাম্বার ক্যারিং কস্ট বেশি পড়বে, তার মানে আপনার জনগণের কাছে পৌঁছাতে অনেক সময় লাগবে। আপনি দেখেন এই সরকার কি করেছে, আপনার অনেকেই বলে, আমি একটু প্রসঙ্গ ছেড়ে যাচ্ছি, আপনার প্রসঙ্গে আসবো, কিন্তু একটা জিনিস দেখেন, বলা হয় বঙ্গবন্ধু কন্যা নাকি বাংলাদেশকে ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিছে, তাই তো? সেই দাবি তো শুনেন। আমি একটু কাউন্টার আর্গুমেন্ট দেই, আপনারা যারা দেখবেন এবং দেখবেন তারা একবার মিলিয়ে নেবেন। বঙ্গবন্ধু কন্যাই একমাত্র যিনি ইন্ডিয়া এবং মায়ানমারকে কোর্টে নিয়ে গেছিলেন, যার মাধ্যমে বাংলাদেশের সমুদ্রের আয়তন বেড়েছে 1,18,843 বর্গ কিলোমিটার, যে সমুদ্রে গর্ভে পৃথিবীর 40% ন্যাচারাল রিসোর্স আছে। 1 নাম্বার। 2 নাম্বার, 2015 সালে আমি আবার কারেক্ট করি, 2015 সালে বঙ্গবন্ধু কন্যা এই আরেকটা বিজয় করেন, যেটা ছিটমহল নিয়ে আমাদের সমস্যা ছিল। সেই ছিটমহলের মাধ্যমে বাংলাদেশের আয়তন আরো বেড়েছে 17,160 বর্গ একর জমি বাংলাদেশের ভেতরে আসে, যে কারণে ইন্ডিয়ার কনস্টিটিউশন পরিবর্তন করতে হয়েছে, কারণ তাদের আয়তন কমে গেছে 2 দিকে। তাহলে বাংলাদেশকে বিক্রি করলো কে? বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র পরিণত করলো কে? বাংলাদেশের তলাবিহীন ঝুড়িতে পরিণত করলো কে? বঙ্গবন্ধু কন্যা অলওয়েজ জনগণের স্বার্থ দেখেছে, বাংলাদেশের মানুষের স্বার্থ দেখেছে এবং দেশকে ভালোবেসেছে, যার জন্য তাকে ফ্যাসিস্ট বলেছে। দেখেন, এই তেল, গ্যাস, বিদ্যুৎ নিয়ে বারবার বাংলাদেশে আপনার মনে আছে থাকার কথা 2001 থেকে 2000 আন্দোলন হয়েছে, সেখানে কৃষকরা সারের দাবিতে আন্দোলন, সেখানে গুলি করে 50 জনকে হত্যা করেছিল মানুষ। বিদ্যুতের দাবিতে এর আগে আন্দোলন হয়েছে, কিন্তু এই মুচলেকা শুধু খাম্বা বসাইছে। আপনি যদি বিদ্যুৎ উৎপাদন না বাড়ান, খাম্বা বসায় কি হবে? আপনার এখন বর্তমানে বাংলাদেশে এই যে পিক ডিমান্ড হচ্ছে প্রায় 20 থেকে 22,000 মেগাওয়াট। বাংলাদেশে যেটা আছে সেটা দিয়ে বাইরে থেকে ইম্পোর্ট করার কথা না, কারণ আপনার রিজার্ভ রাখতে হবে। রিজার্ভ না রাখলে কি হবে, যেটা যদি কোনো একটা প্ল্যান্ট ট্রিপ করে আপনার তো ওইখান থেকে কম্পেনসেট করতে হবে। সুতরাং রিজার্ভ অলওয়েজ থাকতে হবে, আপনার যেটা দরকার তার চেয়ে 30% বেশি থাকতে হবে, নাহলে আপনি জনগণের চাহিদা মেটাতে পারবেন। তারপরে আমাদের দেশ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে যাচ্ছিল, ইন্ডাস্ট্রি যত বাড়তে থাকবে তার মানে কি, ইন্ডাস্ট্রি বাড়বে, আনএমপ্লয়মেন্ট কমবে, জিডিপি বাড়তে থাকবে। সেই জিনিসটা, সেই ভিশন এবং মিশন বঙ্গবন্ধু কন্যার ছিল, যার জন্য উনি ভিশন 2020 দিয়েছিলেন, 2041 দিয়েছেন, তাই না? এইগুলি তো বুঝতে হবে যে আপনার বিদ্যুৎ ছাড়া
দেশটা অন্ধকার হয়ে যাবে, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। আমাদের একটাই বড় জনগোষ্ঠী যারা কিনা এই ফ্রিল্যান্সিং করে, এখন তারা যদি সঠিক সময় বিদ্যুৎ না থাকলে ইন্টারনেটও থাকবে, ইন্টারনেট না থাকলে কি হবে, তারা সময় মতো তাদের ডেলিভারিটা দিতে পারবে না, যে তাদের হয়তো যে কাজটা দেওয়া হয়েছে সেই কাজটা না দিতে পারলে কি হবে। আপনাকে যদি একটু ইন্টারাপ্ট করি, যে এইটা হচ্ছে পরিকল্পনার অভাব, দূরদর্শিতার অভাব, এই সব মিলিয়ে একটা ব্যর্থ সরকার, যার জন্য আপনি এই জিনিসগুলি দেখছেন। এর বাইরে আমি আর কোনো কিছু দেখছি না। যে আমি একটু থামাতে চাই, যদি আমি আপনাকে যদি একটু জিজ্ঞেস করি যে আপনি যেগুলো বললেন যে আওয়ামী লীগ সরকারের যে পরিকল্পনা এবং তাদের যে এই বিদ্যুতের ক্ষেত্রে, জ্বালানির ক্ষেত্রে যে সফলতা, এবং তারা একদম গ্রাম পর্যায়ে বা তারা যেভাবে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হয়েছিল, সেইটা তো সেই স্ট্রাকচারটা তো আছে। তাহলে স্ট্রাকচারটা যদি থাকে, এখন যে জ্বালানি মন্ত্রী টুকু, এইটুকু তো এর আগের বারেও তার সময় মানুষ মারা গেছে, তো তার তো সেই অভিজ্ঞতা থাকার কথা, তিক্ত অভিজ্ঞতা থাকার কথা, এবং গত 15-16 বছরে তিনি দেখেছেন, সেখান থেকেও তো তার অর্জন করার কথা যে না, আগের ভুলটা তিনি আর এবার করবেন না। তো আপনার কি মনে হয়, প্রথমত সরকার কেন এই টুকুকে আবারও একই মন্ত্রণালয়ে দিলেন, যার কারণে আগের বিএনপি সরকার ব্যাপকভাবে সমালোচনার মুখে পড়েছিল, এবং তার বিপর্যয়ের কারণে এই জ্বালানি মন্ত্রী, এবার তিনি কেন সেই দায়িত্বে আবার গেলেন, সেটিও প্রশ্ন। যে তিনি, তার নিজেরও তো অভিজ্ঞতা হলো, তো তিনিও কেন গেলেন, সরকারও বা তাকে কেন দিলেন, আর তিনি যখন গেলেনই তিনি সেই অভিজ্ঞতা কাজে কেন লাগাতে পারছেন না, এবার কেন ব্যর্থ হচ্ছেন এই 5 মাসের মাথায়? আপনাকে ধন্যবাদ। আসলে সব দিকেই সরকার ব্যর্থ। আপনি এই শুধুমাত্র বিদ্যুৎ দেখছেন, শিক্ষা ব্যবস্থা দেখেন, শিক্ষা ব্যবস্থা কি হলো? শিক্ষামন্ত্রী কি পদত্যাগ করেছে এখন পর্যন্ত? শিক্ষামন্ত্রীর পদত্যাগ করার কথা না। স্বাস্থ্য খাত দেখেন, স্বাস্থ্য যেটা আপনি সবগুলোই আসেন, এক এক করে আমি আসি। শিক্ষা খাতে দেখেন, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। এই মিলন শিক্ষা প্রতিমন্ত্রী ছিল না? একজন ট্যাক্সি ড্রাইভারকে যদি আপনি শিক্ষামন্ত্রী করেন, তার একটা ডক্টরেট ডিগ্রি লাগাই দিলেই কি সবকিছু? আর এই যে জিনিসটা মানুষের, আমার বাংলাদেশের জনগণকে এইটার বাইরে বেরোতে হবে। 1 নাম্বার, আপনি দেখেন ইলান মাস্ক আছে পিএইচডি অর্ণ? পিএইচডি আছে? নাই। গুগল যারা আবিষ্কার করছিল তাদের পিএইচডি আছে? নাই। ওয়ারেন বাফেট পিএইচডি আছে? নাই। আপনার মাইকেল ব্লুমবার্গ পিএইচডি আছে? নাই। আপনার বিল গেটস পিএইচডি আছে? নাই। আর কার নাম বলবো বলেন? সবার নাম বলতে পারি। স্টিভ জব পিএইচডি আছে? অ্যাপলের যে আবিষ্কার করছে। পিএইচডি থাকলেই সবকিছু হয় না। পিএইচডি তখন এই দেশে, পাশ্চাত্যের দেশে পিএইচডি তারাই করে যারা একাডেমিতে যাবে এবং রিসার্চ করবে। আমি পিএইচডি থেকে ছোট করছি না, কিন্তু এই জিনিসটা বুঝতে হবে, পিএইচডি তাদেরই দরকার যারা একাডেমিয়াতে যাবে অথবা রিসার্চে যাবে। অন্য কারোর পিএইচডি, কিন্তু পিএইচডি কোনো ইনভেনশনে তারা রিসার্চ করতে পারে, অনেক কিছু করতে পারে, কিন্তু ইনভেনশন কম করেছে। টেকনোলজি সেক্টরে যত ইনভেনশন দেখেন, একজনেরও পিএইচডি নেই রে ভাই। জেফ বেজেল, যিনি অ্যামাজনের সিইও, তার পিএইচডি আছে? নেই তো। সুতরাং আপনি যদি এই বারবার এই জিনিস নিয়ে আসেন যে এই যে সমস্যাগুলি দেখেন, এখন যেটা বলছিলাম যে শিক্ষামন্ত্রী তার একটা পিএইচডি লাগাই দিয়ে, কোত্থেকে একটা পিএইচডি লাগাই দিল, ও ডক্টর এহসানুল হক মিলন। আরে ডাক্তার দিয়ে আমি কি করব? তার যদি পরিকল্পনা না থাকে, তার যদি মেধা না থাকে, তার যদি এই ব্যাপারে দক্ষতা না থাকে, সেই রকম মন্ত্রী দিয়ে আমার দরকার কি? সুতরাং সেই জায়গায় ব্যর্থ। আসেন স্বাস্থ্যমন্ত্রী, একই অবস্থা। যে দেশে 1000-এর উপরে শিশু টিকার অভাবে মারা গেল, একটা ন্যাশনাল ডিজাস্টার হলো, সেই দেশের শিক্ষামন্ত্রী আবার এর আগে যিনি ছিলেন, এই মবের জনক খুনি ইউনূসের নূরজাহান, বান্ধবী নূরজাহান, তাকেও বিচারের আওতায় আনা হলো না। কেন গেল সেইটা? আপনি আর এক মন্ত্রী ফরহাদ, সে নুড ছবি নিজের ভাইরাল করলো, তা তাদের কথা কি বলবেন? তাদের সবই তো ব্যর্থ।
সুতরাং ব্যর্থ এই সরকারে জ্বালানি মন্ত্রী করেছেন, জ্বালানি মন্ত্রী করলে হবে না, সরকারের টাকা দিয়ে দেখেন সরকারের বাজেট বেড়েছে 510 কোটি টাকা, তাই তো এই বছর বাজেট। আগে বঙ্গবন্ধু কন্যার সময় ছিল বাজেট ছিল 450 কোটি টাকা, তাই তো। এই 450 কোটি টাকার ভেতরে উনি মেগা প্রজেক্ট করেছে, এরা 550 কোটিতে গেল, তাহলে এদের মেগা একটা প্রজেক্ট হয় না কেন? তাহলে টাকা চুরি কোথায় হয়? আপনার ঋণ ছিল 2 লক্ষ কোটি টাকা, সেইখান থেকে 23 লক্ষ কোটি টাকা আসলো, চুরি কোথায় হলো রে ভাই? চুরি তো এই সরকার, ইনুস 2 লক্ষ কোটি থেকে 21 লক্ষ কোটি টাকাতে নিল, তার মানে 19 লক্ষ কোটি টাকা এক্সট্রা, কোনো প্রজেক্ট করলে না, এই টাকা কোথায় গেল? লোনের পরিমাণ বাড়লো, এই সরকারের 6 মাসে আরো 2 লক্ষ কোটি টাকা বাড়লো, তাহলে কোনো প্রজেক্ট হয় না কেন? তার মানে এই টাকাটা চুরি হচ্ছে, এই সরকার চুরি করছে, তারেক রহমান চুরি করছে, তার মন্ত্রী পরিষদ, তার দল পুরো চুরি করছে, তার সঙ্গে জামাত আছে, এনসিপি আছে, এরা সব একাকার হয়ে এই চুরিটা করছে, যার জন্য দেশের কোনো উন্নয়ন হচ্ছে না, যার জন্য দেশের যে পরিকল্পনা যেটা করার কথা ছিল সেটা হচ্ছে না। আমি একটা কথা, এটা তো সব খাতেই হচ্ছে, কিন্তু আমরা যদি বিদ্যুৎ আর জ্বালানি দেখেন বিদ্যুৎ এখন ওই যেটা বলছিলাম যে আপনার আনা দরকার যেখান থেকে যে দিতে পারবে আপনাকে, আপনার এখন যাওয়া দরকার যে আপনার তেল আমদানি করতে করবেন, আপনার এইদার রাশিয়ার কাছে যান অথবা ইরানের কাছে যান অথবা অন্য কোথাও যান যেখান থেকে তেল আপনি সস্তায় আনতে পারবেন। এখন যদি আপনি কোনো মুচলেকা দিয়ে থাকেন যে না আপনি তেল আনতে গেলে তাদের পারমিশন লাগবে বা তেল কিনতে পারবেন না, তখন তো আপনার সমস্যা হবে। আপনি তো আগে মুচলেকা দিচ্ছেন যে না আমি পার্সন এর কাছ থেকে ছাড়া বা আব্দুলের কাছ থেকে ছাড়া আমি তেল কিনতে পারবো না, তাহলে আপনি বিপদে পড়ছেন, আপনি বিপদ তো নিজে ডেকে আনছেন, কারণ আপনি ক্ষমতায় যাওয়ার জন্য মুচলেকা দিচ্ছেন, সেই ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতায় থাকছেন, যার জন্য মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে, কারণ আপনি সমস্যার সমাধান করতে পারবেন না, তো কারণ আপনার তো মুচলেকা দেওয়া যে আপনি ওইখান ছাড়া কিনতে পারবেন না। এখন ওখান থেকে তারা তো তেল রপ্তানি করে না, তারা কি তেল রপ্তানি করে যাদের সঙ্গে মুচলেকা দিছেন? তারা তো তেল আমদানি করে অন্য দেশ থেকে, তাদের রিজার্ভ অনেক আছে। এখন আপনার যদি এটা করতে হয় তাহলে সৌদি থেকে আনতে হবে অথবা ইরান থেকে আনতে হবে অথবা রাশিয়া থেকে অথবা ইন্ডিয়া থেকে কিছুদিন আগে তেল আসছে না, যদি পাইপটা বঙ্গবন্ধু কন্যা না বসে। সুতরাং এই পরিকল্পনা যেমন একটা দরকার, তেমন দরকার যে আপনার কোত্থেকে আনবেন সেই সোর্স, মাল্টি সোর্সে যেতে হবে। আপনি একটা সোর্সের উপর নির্ভরশীল হলে এইরকম যুদ্ধ থাকবে, এইরকম ন্যাচারাল ডিজাস্টার থাকবে, সবই থাকবে। সোর্স তার মানে কি, সোর্সটা আপনার মাল্টি সোর্স হতে হবে। যে আপনার ধরেন আপনার বাসায় বিদ্যুৎ আছে, বিদ্যুৎ গ্রিডের সঙ্গে কানেকশন আছে, আপনার বিদ্যুৎ কন্টিনিউয়াস আসছে। এখন কোনো কারণে যদি ঝড় হয়, বিদ্যুৎ যদি কেটে যায়, আপনার যদি একটা ব্যাকআপ জেনারেটর থাকে, ওই জেনারেটর কিক অন হবে, তাই না? তখন আপনি কখনো বিদ্যুৎবিহীন থাকবেন না, তাই তো? আপনি দেখেন ঢাকা শহরে বড় বড় বিল্ডিং গুলোকে নিজস্ব জেনারেটর আছে না, যে কিছু আইটেম, কিছু ঘরের একটা ফ্যান, কয়েকটা লাইট চলে না, সেটা কি একটা পরিকল্পনা না? তার মানে আপনার বিদ্যুৎ যদি না থাকে, সরকার গ্রিড থেকে যদি বিদ্যুৎ আসতে না পারে, তখন আপনি ওই ব্যাকআপ জেনারেটরটা স্টার্ট দেন, তাই তো? এখন যদি আপনি একমাত্র ইন্ডিয়া বা একমাত্র পাকিস্তান অথবা একমাত্র বার্মা, একমাত্র চায়নার উপরে নির্ভরশীল হন, একমাত্র চায়নার উপর নির্ভরশীল হয়ে আপনি কি বিদ্যুতের জ্বালানি সমস্যার সমাধান করতে পারবেন না। তার মানে আপনাকে বিভিন্ন সোর্সে যেতে হবে। তার মানে কি, আপনাকে অন্য দেশে যারা এই ফার্নেস অয়েল সাপ্লাইয়ার আছে, অন্য সাপ্লাই, তাদের সবার কাছে যেতে হবে যে দেখো আমার এইটা দরকার, আমার বিদ্যুৎ দরকার, সুতরাং এদের কাছে যেতে হবে। 1 নাম্বার। 2 নাম্বার, আপনার এলএনজি যেসব জায়গা থেকে আমদানি করলে সস্তায় পাবেন অথবা কুইক আনতে পারবেন, সেই সব দেশের কাছে যেতে হবে। আপনি একটা সোর্সে কেন আছেন? আপনি মাল্টি সোর্সে কেন যাচ্ছেন না? তার মানে এইটা একটা বড় সমস্যা আমাদের। এই সমস্যাটার উত্তরণের জন্য একমাত্র বঙ্গবন্ধু কন্যায় এটা উত্তরণ ঘটাতে পারে বাংলাদেশে। এছাড়া পারবে না বিএনপি কখনোই। আমি তো বলে দিছি, আগামী 100 বছরে বাংলাদেশের রাজনীতিতে এমন কেউকে আমি দেখি না যে বঙ্গবন্ধু কন্যার যে উন্নয়নের রোল মডেল বা যে পরিমাণ উন্নয়ন করে দিয়ে গেছেন, এর সমকক্ষ কি, এর 1 সিকি পরিমাণ করতে পারবে।
আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। মন্ত্রীরা কেন বলছে যে এই যে এখন যে ঘাটতি সেটা মূলত আওয়ামী লীগের কারণেই? শুনে, আওয়ামী লীগ তো 2 বছর ক্ষমতায় নেই। বঙ্গবন্ধু কন্যা আপনাকে এর আগে বলেছিলাম একটা অনুষ্ঠানে যে একটা স্টোরেজ করেছিলেন মহেশখালীতে, যেটার ভিতরে প্রচুর সেখানে 6 মাসের রিজার্ভ রাখা যায়। সেইটা তো অলরেডি খেয়ে ফেলছে। বঙ্গবন্ধু কন্যা জানতেন বাংলাদেশে যদি কোনো একটা দুর্ভিক্ষ হয়, যার জন্য 2 বছরের খাদ্যশস্য মজুত রেখেছিলেন, যেটা এখন তারা ব্যবহার করছে, তাহলে শেখ হাসিনা তো মাল্টি সোর্সে গিয়েছিলেন যে না, আমরা শুধুমাত্র কোলের উপর নির্ভরশীল করব না, আমরা শুধু ফার্নেস অয়েলের উপর নির্ভরশীল হব না, আমরা শুধু রিনিউয়েবল এনার্জি সোর্সের উপর, যেমন সোলার, উইন্ড, জিওথার্মাল, এটার উপর আমরা মাল্টি ইয়াতে যাব, আমরা নিউক্লিয়ার যার জন্য আসে। তো নিউক্লিয়ার প্ল্যান্ট তো কমপ্লিট হয়ে গেছে, আপনার মনে আছে ফিউলিং শুরু হওয়ার ছিল অনেক আগে, তাই সেটা কেন স্টার্ট দেন? 2400 মেগাওয়াট। কার নির্দেশে এখন পর্যন্ত সেটা গ্রিডে যায় না? তাহলে তো 2400 মেগাওয়াট গ্রিডে আসে, কেন 2400 মেগাওয়াট গ্রিডে আসে না? গ্যাসের সংকটটা এত, গ্যাসের সংকট কারণ আপনি যদি ওই যে বললাম যে এখন গ্যাস যারা এক্সপোর্ট করে, যারা এক্সপোর্ট করে তারা হচ্ছে মিডল ইস্টের সব দেশগুলি, তারপরে আপনার ইউএস, কানাডা, সব দেশগুলি। আপনি ওই যে বললাম যে মুচলেকা দিয়েছেন যে আপনি একটা সোর্স ছাড়া অন্য কারোর কাছে কিনতে পারবেন না, এবং সেখান থেকে আনতে গেলে সময় লাগবে, দাম বেশি। আপনি আপনি দেখেন এর ভিতরে দাম কত বাড়িয়েছে, এবং সেই আনবে যে সেইটা আনার জন্য যে পরিকল্পনা দরকার সেটা তো করতে পারে না। মাঝখানে শুনেছিলেন যে তারা গেছে পারমিশন নিতে, পারমিশন দেওয়ার পরে বলছে 40, তারপরে রাশিয়ার কাছে গেছে, রাশিয়া গেছে, তাদের এইগুলো সব প্রসেস করতে 40 দিনের বেশি সময় লাগবে, এদিকে বলছে 40 দিনের বেশি সময় দিবে না। তাহলে আপনি কিরকম পারমিশন নিলেন বলেন তো আমাকে? শুধু এইগুলি আপনার বুঝতে হবে যে এইগুলি সরকার আসলে যদি চাইতো, আমি যদি আমার পাম অয়েল, ধরেন পাম অয়েল, এই পাম অয়েলটা উৎপাদন করে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া, এখন যদি আমি যদি পাম অয়েল কানাডা থেকে কিনতে চাই, সেটা কি আমি কম দামে কিনতে পারবো? বা তারা কি আমাকে সহসা দিতে পারবে? পারবে না। আমার যেতে হবে এমন কোনো জায়গায় যেখান থেকে আমি কম দামে, কম খরচে, ক্যারিং কস্টে, এবং যেসব দেশ আমাকে দ্রুত দিতে পারবে সেই সব দেশের কাছে আমি যাব। সেইটা ইন্ডিয়া হোক, আর সেটা মায়ানমারই হোক, সেটা চায়নাই হোক, আর যেখানেই হোক। আর যদি আমি না পারি তাহলে জনগণকে বেশি দামে। আপনি দেখেন এর ভেতরে সরকার কয়বার জিনিসপত্রের দাম বাড়িয়েছে বলেন তো? জিনিসপত্রের দাম বাড়িয়েছে না এর ভেতরে? আপনি একটু চিত্র দেই যে এই 100 দিনে, গত 100 দিনে বিএনপির অর্জন কি হয়েছে। ছোট করে দিই। খুন হয়েছে 1084টি, ধর্ষণ 500-র মতো ধর্ষণ হয়েছে, তারপরে আপনার হামলা সংশ্লিষ্ট মৃত্যু হয়েছে 630টি বেশি, গ্যাসের দাম বেড়েছে, তারপরে গ্যাসের দাম বেড়েছে, গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েছে প্রায় এখন 2000 টাকার উপরে, যেটা ছিল হচ্ছে 800 কত টাকা। তারপরে বিদ্যুতের দাম বেড়েছে, অকটেনের দাম বেড়েছে, পেট্রোলের দাম বেড়েছে, ডিজেলের দাম বেড়েছে, কেরোসিনের দাম বেড়েছে, আর বিদ্যুতের দাম তো বেড়েছেই। তাহলে আপনি এই সরকারে তাদের যে হাওয়া ভবন ছিল, সেই হাওয়া ভবন চলছে। আপনি আপনার নিজস্ব যে গ্যাস ছিল, যখন গ্যাসের দেখবেন বিভিন্ন সময় 1991 থেকে 96 পর্যন্ত বিএনপি ছিল, তখন একটা চুক্তি করেছিল যে বিভিন্ন শেল গ্যাসের সঙ্গে বিভিন্ন গ্যাস উত্তোলনের জন্য, গ্যাস উত্তোলন। সেই চুক্তিতে যে আপনি যে নলেজ ট্রান্সফার হবে, যে আপনি যে ইন্ডিপেন্ডেন্ট হবেন, সেই ব্যাপারগুলি নজরদারি করা হয়নি, যার জন্য কি এখনো আপনি পরনির্ভরশীল। আপনার নিজের দেশের গ্যাস উত্তোলন করবে, আপনি পরনির্ভরশীল হবে। এখনো এই গভীর সমুদ্রে যে তেল উত্তোলন করতে চাচ্ছে, যার জন্য টেন্ডার আহ্বান করা হচ্ছে, এই টেন্ডারের দরপত্র যে কন্ডিশনগুলো, সেটা শিথিল করে দেওয়া হচ্ছে, 1 নাম্বার। 2 নাম্বার, এর ফলে গভীর সমুদ্রে আমাদের ইকোসিস্টেম পরিবর্তন হবে, আমাদের টেম্পারেচার চেঞ্জ হবে। এতে আমাদের সমুদ্রের যে মাছগুলি, যে বিশেষ করে ইলিশ মাছ আমাদের দিকে আসতো 80 ভাগ,
অন্যদিকে ইন্ডিয়া এবং মায়ানমারের দিকে 20 ভাগ মাছ যেত। যখন টেম্পারেচার এবং ইকোসিস্টেম চেঞ্জ হবে তখন এটা রিভার্স হয়ে যাবে। এবং আমি দেখেছি যে এই যে টেন্ডারগুলি আহ্বান করা হচ্ছে এবং তার ভিতরে বলা হয়েছে যারা এই 1 নাম্বার তারা টেকনোলজি ট্রান্সফার করবে না, তার মানে আপনি সারা জীবন পরনির্ভরশীল থাকবেন। 2 নাম্বার আপনার তারা 60% নিয়ে চলে যাবে। 2 নাম্বার হচ্ছে যে আপনি টেকনোলজি ট্রান্সফার না হলে কি হবে, যে আপনার একটা জনগোষ্ঠী গড়ে উঠবে না, আপনার বেকার সমস্যার সমাধান হবে না। বঙ্গবন্ধুকে নিয়ে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করেছেন, তার প্রথম ছিল যে নলেজ ট্রান্সফার হবে যাতে আমরা পরবর্তীতে নিজস্ব প্রযুক্তিতে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করতে পারি। আপনার যখন মেট্রো রেল করা হয়েছে তখন একই অবস্থা করা হয়েছে, যার জন্য মনে হয় সাময়িক দৃষ্টিতে মনে হয় খরচ বোধহয় একটু, কিন্তু আপনি একটা হিউজ জনগোষ্ঠীকে এই ব্যাপারে টেকনোলজি সেক্টরে আপনার এক্সপার্ট বানাচ্ছেন, যে আপনার ভবিষ্যতে অন্যের পরে নির্ভরশীল হবে। কিন্তু এই সরকার সেই দিকে নজর দিচ্ছে না, যার জন্য এই অবস্থাগুলি হচ্ছে। আপনি সরকার, আপনি কিনতে পাচ্ছেন না, আপনি ব্যর্থতার পরিচয় দিচ্ছে, আপনার পরিকল্পনার অভাব। আপনাকে আরো একটা ছোট্ট একটা গল্প বলে শেষ করে দেই। এটা 1998-99 এর দিকের ঘটনা। পাকিস্তানের একটা টেলিভিশন অনুষ্ঠানে ওখানে এক সিএসপি অফিসার ছিলেন, উনি বাংলাদেশ সফর, এবং ওখানে কিছু সাংবাদিকও ছিলেন। তো উনি বাংলাদেশ সফর করেছিলেন 98-99 সালের দিকে। তো উনি বাংলাদেশে আসার পরে ওনার যে ব্যাচমেট ছিল তারা তখন সচিব, তাকে কল করছেন যে এরকম তোমার সঙ্গে আমি দেখা করতে চাই। তো বলছেন যে ওই সচিবকে কল করা, বলছে যে আমি তোমার সঙ্গে কালকে দেখা করতে চাই, তুমি আমার সময় দিতে। বলছে আমি তোমাকে, এটা ছিল শনিবার, বলছে আমি তোমাকে বৃহস্পতিবার আগে সময় দিতে পারবো না। বলছে কেন? বলছে দেখো আমাদের প্ল্যানিং কমিশনের মিটিং শুরু হবে কালকে সকালবেলা, এবং কবে শেষ হবে, কখন শেষ হবে এবং কবে শেষ হবে এটা আমরা জানি না, তবে বৃহস্পতিবারের ভেতরে সম্ভাবনা আছে, সুতরাং বৃহস্পতিবার একটা সম্ভাবনা তোমার সঙ্গে দেখা করার। তো বলছে যে উনি দুঃখ করে বলতেছেন, তা বলছে দেখো আমাদের যে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা উনি সরাসরি প্রিজাইড করেন। তো এই পাকিস্তানি যে সিএসপি অফিসার উনি দুঃখ করে বলতেছেন যে আমাদের এই ঘটনার ছিল, উনি যে যখন সাক্ষাৎকারটা দিচ্ছেন কথা বলছেন সেটা ছিল 2017-18 সালের দিকে। তো উনি বলতেছেন আমাদের দেশে একজন প্রধানমন্ত্রী এইরকম কমিটমেন্ট আমরা দেখিনি, যে প্ল্যানিং কমিশনের মিটিং এ অ্যাটেন্ড করা, মানে প্রেজাইড করা তো দূরের কথা, অ্যাটেন্ড পর্যন্ত করেন না, আর বঙ্গবন্ধু কন্যা সরাসরি ওইটা প্রিজাইড করতেন। এই কমিটমেন্ট ছিল বঙ্গবন্ধু কন্যার, যার জন্য এই সমস্যাগুলি মানুষকে দেখতে হয়নি, যে আজকে বিদ্যুতের অভাব, আজকে জ্বালানির তেলের অভাব, কালকে গ্যাসের অভাব। এই সমস্যাগুলি দেখতে ওই কারণে হয়নি যেহেতু আমাদের একজন শেখ হাসিনা ছিল। আমাদের যদি একজন শেখ হাসিনা না থাকতো তাহলে এই অবস্থা দেখতে হতো আমাদেরকে, পাকিস্তানের মতো যে অবস্থাটা এখন দেখছেন, যে আমাদের খাম্বা তারেক আছে, যে খাম্বা আছে তেল বিদ্যুৎ নাই, পাম্প আছে তেল নাই, সিলিন্ডার আছে গ্যাস নেই, যেটা বলছিলেন সেই অবস্থা। কারণ পরিকল্পনা, দূরদর্শিতা এবং অন্যের সঙ্গে একসঙ্গে মিলে কাজ করা, আপনার কারোর সঙ্গে শত্রুতা না, সবার সঙ্গে মিত্রতা করা, সবার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখা। আপনি আমার প্রতিবেশী, আপনার সঙ্গে আমি শত্রুতা করে বেশি দিন ভালো আপনিও ভালো থাকবেন না, আমিও ভালো থাকবো না। আপনার সঙ্গে আমার বন্ধুত্ব রাখতে হবে। আমি আমার দাবির জায়গা থেকে ছেড়ে দিব না, এক কানা করিও ছাড়বো না, কিন্তু আমি আমার দাবি আদায় যেমন করব, আপনার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখবো। আপনার বিপদে আমি দাঁড়াবো, আপনি আমার বিপদে তাহলে দাঁড়াবেন। আর যদি সেই বন্ধুত্ব বজায় না রাখতে পারি তাহলে আমার বিপদে কে আসবে? আপনি যখন বিপদে বাংলাদেশ যখন তেলের জন্য বিপদে পড়ছিল, তখন ইন্ডিয়া আমাদেরকে দেয়নি কিছুদিন আগেও? এই যে গ্যাস পাইপলাইন নিয়ে এত সমালোচনা, সেইটা দিয়ে বলছিল ইন্ডিয়া আমাদের থেকে সব নিয়ে যাবে, উল্টা আসছে না? এই যে দূরদর্শিতা, সেটা শেখ হাসিনা ছিল। এই দূরদর্শিতা তারেকের মাথায়, খাম্বার ভিতরে নাই। এই দূরদর্শিতা ইকবাল মাহমুদ টুকুর ভিতরে নাই। আর আপনি আরেকটা কথা যেটা বলছিলেন, কারণ টুকু আওয়ামী লীগ আমলে ব্যবসা করেছে, আপনি দেখেন কার সঙ্গে তার আত্মীয়তা। আমি ওই গল্পে আর যেতে চাই না। সুতরাং সে তখনও টুকু টাকা দিয়েছে তারেক রহমানকে, লন্ডনে বসে বিলাসবহুল জীবন যাপন করেছে,
বিলেত থেকে যে জিনিসগুলো শেখার ছিল সেগুলো শিখাননি। আমার কথা হচ্ছে একজন উনি প্রধানমন্ত্রী, আমি স্বীকার করি, কিন্তু ওনাকে এইগুলো বুঝতে হবে যে ওনার যে স্পিচ রাইটার আছে তাদেরকে এটা বুঝতে হবে দেশের এত ডেভেলপমেন্ট হলো, এইগুলি কোত্থেকে হলো? এখন বাজেট বেড়েছে, কোনো ডেভেলপমেন্ট নেই কেন? উনি বঙ্গবন্ধু কন্যা যখন ক্ষমতা নেন তখন মাত্র 70। অনেক ধন্যবাদ।